ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিতে ভোগান্তি চরমে। রাজধানীতে রাতভর বজ্রসহ বৃষ্টিপাতের পর সকালেও ভারী বৃষ্টি হয়। এতে ঢাকার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। বংশালে সড়কে বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। আবহাওয়া অফিস জানায়, গত রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত রাজধানীতে 34 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। সকালে রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়তে হয় অফিসমুখী লোকজন এবং স্কুলগামী শিক্ষার্থীদের। অনেক যানবাহনেও পানি ঢুকে পড়ে। আগামী 5 দিন সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এ মাসেই বঙ্গোপসাগরে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানায় আবহাওয়া অফিস। আবহাওয়ার আরও খবর জানাতে রাজধানীর আগারগাঁও থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ড। বুদ্ধদেব, সারা রাত ভারী বৃষ্টির পরে কিন্তু বিভিন্ন জায়গাতেই জলাবদ্ধতা তৈরি হয়েছে। আবহাওয়া অফিসের সামনে আছেন আপনি, কি পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস? আগামী 5 দিন একটা বৃষ্টি হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। এ মাসের যে লঘুচাপের কথাটি বলা হয়েছিল, এটা কিন্তু আজকে সকালে সেই বঙ্গোপসাগরের লঘুচাপের কারণেই গতকাল রাত থেকেই হালকা এবং মাঝারি বৃষ্টি হয় এবং সকালে আমরা যেমনটি দেখেছি 6:45 থেকে 7:15 অর্থাৎ 1.5 ঘন্টা একটানা বৃষ্টি হয়েছে। ভারী নয়, শুধু অতি ভারী বৃষ্টি হয়েছে। আপনি জানেন যে আবহাওয়া অফিসের যে বৃষ্টিপাতের রেকর্ড অনুযায়ী শুধুমাত্র 6টা থেকে সকাল 9টায় 3 ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 71 মিলিমিটার। আর যদি কালকে রাত 12টা থেকে আজকে 12টা পর্যন্ত হিসাব করা হয় তাহলে 107 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যদিও বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ফেনীতে 116 মিলিমিটার। আবহাওয়া অফিস যেমনটি বলছে যে আরেকটি লঘুচাপ আগামী বুধবার হতে পারে এবং সেটি পশ্চিমবঙ্গের দিকে যেতে পারে এবং তখন কিন্তু এই লঘুচাপটির কারণে অর্থাৎ গত কালকে থেকে যে বৃষ্টিগুলো হলো এগুলো দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাতটা বেশি হয়েছে এবং দক্ষিণবঙ্গ সহ ঢাকায় উত্তরে কিন্তু কম হয়েছে। কিন্তু বুধবারের যে লঘুচাপটি সেটি যদি হয় এবং পশ্চিমবঙ্গের দিকে যদি যায় তাহলে কিন্তু তিনি জানাচ্ছেন যে উত্তরাঞ্চলেও বৃষ্টি হতে পারে, ভারী থেকে মাঝারি বৃষ্টি, সেক্ষেত্রে বজ্রসহ বৃষ্টিও হতে পারে। যেমনটি আপনি বলছিলেন যে ভোগান্তির যে বিষয়টা, আমরা সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় যেখানে জলাবদ্ধতা রয়েছিল অফিসগামী শিক্ষার্থী থেকে শুরু করে অনেকেই কিন্তু ভোগান্তিতে পড়েছে, কারণ তার কর্মস্থলে তাকে যেতে হয়েছে। অনেককে ভিজে যেতে দেখেছি এবং এখনো কিন্তু নিউ মার্কেট সহ অন্যান্য এলাকায় বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং সেই সমস্ত এলাকায় চলাচলকারী মানুষকে কিন্তু প্রচন্ড ভোগান্তি নিয়েই তাদের কর্মস্থলে বা তার জরুরি কাজে যেতে হচ্ছে। আবহাওয়া অফিস যেমনটি বলছেন যে আগামীকাল একটি নদীবন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত দিতে পারে আগামী বুধবারের লঘুচাপটির কারণে। আর সারা দেশে এমনি অতি ভারী বৃষ্টিপাতের আর তেমন কোনো সম্ভাবনা নেই বলে জানাচ্ছেন, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়াবিদ আমাদেরকে একটু আগে জানিয়েছেন। জি, বুদ্ধদেব কুণ্ড জানাচ্ছিলেন আগারগাঁ থেকে। ফেনী, লক্ষ্মীপুর, বরিশাল এবং কুয়াকাটার বিভিন্ন জায়গায় রাতে মাঝারি এবং গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী এবং পথচারীরা। ফেনীতে বৃষ্টিতে হাঁটু পানি জমেছে শহরের বেশিরভাগ সড়কে। জেলা আবহাওয়া অফিস জানায়, সোমবার দুপুর 12টা পর্যন্ত গত 24 ঘন্টায় ফেনীতে 117 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়। আগামী 2 দিনও ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে। লক্ষ্মীপুরের রাতভর বৃষ্টির পর ভোরে দুর্ভোগে পড়েন শিক্ষার্থী ও কর্মজীবীরা। বৃষ্টি অব্যাহত থাকায় কমেছে তাপমাত্রাও। এদিকে রাতভর ভারী বৃষ্টির কারণে পৌর শহরের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে চরম ভোগান্তিতে পড়েছে পৌরবাসী। এদিকে কুয়াকাটায় ভোরে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলে চরম দুর্ভোগে পড়েন নিম্ন আয়ের মানুষ এবং শ্রমজীবীরা। বৃষ্টির কারণে ফসলের ক্ষতির শঙ্কায় সবজি চাষিরা। এদিকে মৌসুমী বায়ুর প্রভাবে কিছুটা উত্তাল বঙ্গোপসাগর। সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত রাকসু নির্বাচন পেছানোর দাবি জানিয়েছে ছাত্রদল সহ 4টি প্যানেল। দুপুরে সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তারা। শাটডাউন কর্মসূচির মধ্যে নির্বাচন হলে সেটি অংশগ্রহণমূলক হবে না জানিয়ে তারা
ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে। তবে নির্বাচন কমিশন জানিয়েছে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে, এখনও নির্বাচন পেছানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রক্টর সহ কর্মকর্তাদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বেলা 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই কর্মসূচি পালন করেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। তারা বলেন, হামলায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় না আনা পর্যন্ত কমপ্লিট শাটডাউনের পাশাপাশি পাঠদান কর্মসূচি থেকে বিরত থাকবেন তারা। প্রার্থীদের আনাগোনা ছিল, সেটা কিন্তু এখন অনেকটাই স্থবির হয়ে গেছে। ভোটার নেই বললেই চলে। নির্বাচন কমিশন পুনরায় বিবেচনা করেন, শিক্ষার্থীদের এবং ভোটারদের উপস্থিতির কথা বিবেচনা করেন। তা সেই ক্ষেত্রে আমি বলবো, আপনারা শিক্ষার্থীদের পালস বোঝার চেষ্টা করেন এবং নির্বাচনটা আমি চাই দুর্গাপূজার পরেই হোক। আমাদের শিডিউল অনুযায়ী এখন পর্যন্ত 25 তারিখের নির্বাচন আছে। সার্বিক অবস্থা আমাদের মিটিংয়ে নিয়ে আসব এবং আমরা তো চাই নির্বাচন কমিশন প্রথম থেকেই আন্তরিক যে রাষ্ট্র নির্বাচন হবে স্বচ্ছ, অবাধ এবং অংশগ্রহণমূলক। শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের লাগাতার কর্মবিরতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অচল অবস্থা শুরু হয়েছে। আজ থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন কর্মকর্তা কর্মচারীরা। এমন পরিস্থিতিতে নির্ধারিত সময়ে রাকসু নির্বাচন হবে কিনা সংশয় তৈরি হয়েছে। তবে আগামী 25 সেপ্টেম্বর নির্ধারিত দিনেই নির্বাচনের আশা কমিশনের। রাকসু নির্বাচনের প্রচারে কয়েকদিন ধরেই সরগরম রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এরই মধ্যে পোষ্যকোটা বাতিলের দাবিতে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। সেখানে শিক্ষকদের লাঞ্ছনার প্রতিবাদে রোববার কর্মবিরতি পালন করেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। বন্ধ থাকে ক্লাস, পরীক্ষা। এরপরও কর্মবিরতি চলতে থাকলে রাকসু নির্বাচন হবে কিনা এ নিয়ে সংশয় দেখা দিয়েছে। পোষ্যকোটা আন্দোলনটা করা হলো, কিন্তু আজকে সকাল থেকে অনেকের মধ্যে একটা শঙ্কা দেখা দিয়েছে যে আসলেও নির্বাচন হবে কিনা। যে প্রচার প্রকাশনার যে বিষয়টা আমরা কিন্তু আবার নতুন করে আসলে করাটা টাফ হবে যদি নির্বাচনটা আসলে পিছায়। অনেকে বলছেন প্রার্থীরা নির্বাচন নিয়ে আগ্রহ হারিয়েছেন। এদিকে ক্যাম্পাসে ছাত্রছাত্রীর উপস্থিতিও কমে গেছে। আবাসিক হল ছেড়ে বাড়ি চলে গেছেন অনেকেই। রাকসু হওয়ার যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছিল সেটা একেবারে হারিয়ে যেতে বসেছে এবং প্রার্থী ভোটার উভয়দের মধ্যে সেটা লক্ষ্য করছি আমরা। নিজেও আমি একটু প্রচারণা কম চালাচ্ছি এবং আমি অন্যান্য প্রচারণা দেখছি, অন্যান্য প্রার্থী যারা আছে তারা খুব কম সংখ্যক প্রার্থী তারা প্রচারণা চালাচ্ছে। তবে নির্ধারিত দিনেই নির্বাচনের বিষয়ে আশাবাদী কর্তৃপক্ষ। আমরা এখনো পর্যন্ত আমাদের নির্বাচনী প্রস্তুতি কার্যক্রমে আছি এবং এটি চলমান আছে। 25 তারিখে যে আমাদের নির্ধারিত ডেট রাষ্ট্র নির্বাচন হওয়ার, সেই সিদ্ধান্তেই আমরা আছি। এখনো পর্যন্ত এই ডেট পরিবর্তন করার কোনো সিদ্ধান্ত আমরা নেইনি। 25 সেপ্টেম্বর রাকসুর ভোট গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের 9টি ভবনে স্থাপন করা হয়েছে 17টি কেন্দ্র। চলছে স্বচ্ছ ব্যালট বাক্স তৈরির কাজ। আহসান হাবিব, অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। এ বিষয়ে আরো জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, ছাত্রদল সহ কয়েকটি প্যানেল রাকসু নির্বাচন পেছানোর দাবি জানিয়েছে। এ নিয়ে আসলে প্রশাসনের কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে কিনা এবং শিক্ষক কর্মচারীদের আন্দোলন নিয়ে সাধারণ শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কি বলছেন? দেখুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঠিক নির্বাচনী যে আমেজটি ছিল সেটি এখন বলা যেতে পারে অনেকটা মিলান হয়ে গেছে। কেননা একদিকে শিক্ষক কর্মকর্তা যে লাঞ্ছিত হয়েছিল তার প্রতিবাদে শিক্ষকরা যখন রাজপথে নেমেছে, তারা মানববন্ধন, কমপ্লিট শাটডাউন যে কর্মসূচি সেটি পালন করছে। অপরদিকে বলা যেতে পারে যে নির্বাচনে যে প্রার্থীরা রয়েছিল তারা কিন্তু তাদের যে প্রচারণা একদমই নেই বললে চলে। গতকালকে যা 2-4 জনকে আমরা দেখেছিলাম, আজকে একদমই নেই কোনো প্রার্থী। এবং সেই সাথে আজকে 4টি প্যানেল সংবাদ সম্মেলন করেছেন এবং তারা নির্বাচনী পরিবেশ নিয়ে তারা কথা বলেছেন এবং তারা বলছিলেন যে এই উদ্ভূত পরিস্থিতিতে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন কিভাবে সম্ভব হয় সেই বিষয়গুলো নিয়ে 4টি প্যানেল আজকে সংবাদ সম্মেলন করেছেন এবং তারা তাদের যে পর্যবেক্ষণ সেটি কিন্তু গণমাধ্যম কর্মীদের সামনে তারা তুলে ধরেছেন এবং তারা বলছিলেন যে এই উদ্ভূত পরিস্থিতিতে অনেক শিক্ষার্থী কিন্তু চলে যাচ্ছেন। সামনে দুর্গাপুজো রয়েছে, দুর্গাপুজোর একটি বড় ছুটি রয়েছে, শিক্ষার্থীরা চলে যাচ্ছেন, যার ফলে এখানে যে অংশগ্রহণমূলক বা শিক্ষার্থীদের নিয়ে যে রাকসু নির্বাচন যেখানে শিক্ষার্থীরাই
থাকবে না, সেখানে অংশগ্রহণমূলক নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হতে পারে, এমন প্রশ্ন কিন্তু এই যে 4টি প্যানেল তারা কিন্তু তুলেছিলেন। সেই সাথে ছাত্র দলের ভিপি যিনি প্রার্থী রয়েছেন তিনিও কিন্তু গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন যে এই বর্তমান পরিস্থিতিতে মানে 25 তারিখ অর্থাৎ 25 তারিখে রাকসু নির্বাচন নিয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন এবং তিনি তার পরামর্শ আগামী দুর্গাপুজো পরে যেন রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় এটি কিন্তু তিনি পরামর্শ দিয়েছেন। তবে নির্বাচন কমিশন যে বিষয়টি বলছে, নির্বাচন কমিশন বলেছে যে এখন পর্যন্ত 4টি প্যানেল তাদের কাছে একটি স্মারকলিপি দিয়ে গেছেন, তবে ছাত্র দলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো স্মারকলিপি তাদের দেওয়া হয়নি, এই বিষয়টি তারা জানেন না। অপরদিকে আজকে বিকেল 3টের দিকে রিটার্নিং কর্মকর্তাদের একটি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠানের কথা রয়েছে এবং বিকেল 5টা নাগাদ একটি জরুরি মিটিং এর আহ্বান করেছেন নির্বাচন কমিশন এবং এরপরে হয়তো জানা যাবে যে রাকসু নির্বাচন 25 তারিখে আদৌ হচ্ছে না পেছানো হচ্ছে, অথবা রাকসু নির্বাচনের ভবিষ্যৎ পরিস্থিতি সর্বশেষ পরিস্থিতি হয়তো নির্বাচন কমিশন আমাদেরকে অবহিত করতে পারবেন। অপরদিকে শিক্ষকরা যে বিষয়টি বলছিলেন, শিক্ষক এবং কর্মকর্তা তাদের যে দাবিটি রয়েছে তারা বলছিলেন যে তাদের লাঞ্ছিত বা হামলার ঘটনায় যারা জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় না নিয়ে আসা পর্যন্ত, সেই সাথে অনেকেই দাবি করেছেন যে তাদের তাদের ক্যাম্পাসে তাদের থাকার অধিকার রয়েছে কিনা এ বিষয়টিও কিন্তু তাদেরকে প্রশ্ন তুলেছেন এবং তাদেরকে ক্যাম্পাস থেকে বহিষ্কারেরও তাদের প্রশ্ন তুলেছেন। সব মিলিয়ে বলা যায় ক্যাম্পাসে এখন যে নির্বাচনী আমেজটি ছিল সেটি মিলান হয়ে গেছে এবং নির্বাচন কবে হবে সেটি নির্ধারিত হবে হয়তো বিকেল 5টার সময় নির্বাচনের পরবর্তীতে সিদ্ধান্তে। এই ছিল রাকসু থেকে সর্বশেষ। জি, মোস্তাফিজুর রহমান জানাচ্ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। চূড়ান্ত তালিকা 25 সেপ্টেম্বর প্রকাশিত হবে। এর আগে রোববার মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। 26টি পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন 429 জন। প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল, শিবির সহ 11টি সংগঠন। সবশেষ চাকসু নির্বাচন হয় 1990 সালে। 34 বছর পর আগামী 12 অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচনের ভোট গ্রহণ। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে আছেন সহকর্মী আহসান রিটন। রিটন, আপনি জানাচ্ছিলেন এর আগের ঘন্টায় যে নির্বাচনের প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশিত হয়েছে, এখন আপনি কি পরিস্থিতি দেখছেন ক্যাম্পাসে? দেখুন, যে প্রাথমিক যে প্রার্থী তালিকা সেটি কিছুক্ষণ আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের যিনি প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর মনিরুদ্দিন তিনি আসলে ঘোষণা করেছেন এবং আমরা দেখেছি সেখানে যে 429 জন প্রার্থী ছিল সেই 429 জন প্রার্থী থেকে নানা ত্রুটি বিচ্যুতির কারণে 19 জনকে তারা আপাতত স্থগিত রেখেছেন এবং তারা বলছেন যে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে যদি তারা সে সমস্ত ত্রুটি বিচ্যুতি সারিয়ে আনতে পারে তাহলে তাদেরকে নতুন করে ভোট প্রার্থী হওয়ার সুযোগ তারা দেবেন। আপনি জানেন যে আসলে দীর্ঘ 35 বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুর যে নির্বাচন সেটি আগামী 12 অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই বিষয়টিকে মাথায় রেখে আমরা দেখি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং যে সমস্ত প্রার্থী রয়েছেন তাদের সবার মধ্যে এক ধরনের উৎফুল্ল ভাব আমরা দেখছি। আমরা আজকে সকালেও যে দেখেছিলাম যে আসলে বৃষ্টি ছিল, সেই বৃষ্টিকে উপেক্ষা করেও এখানে আসলে প্রার্থীরা যেমন এসেছেন পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও চাকসুর আশপাশে ভিড় করেছেন এবং যেটি বলছিলাম যে 429 জন প্রার্থীর মধ্যে 19 জনের কাগজপত্রে কিছুটা ত্রুটি থাকে, তাদেরকে আপাতত তাদের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে এবং সেটি তারা যদি সেগুলো ঠিকঠাক করে আনতে পারেন তাদেরকে আবারও নির্বাচন প্রার্থী হওয়ার সুযোগ দেবেন বলে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু বলতে চাই যে আসলে গত কয়েকদিন ধরে আমি যেটি দেখছি যে এক ধরনের শান্তিপূর্ণ পরিবেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অবস্থান করছে এবং আমরা আজকে কয়েকজন প্রার্থীর সাথে কথা বলেছি, সাধারণ ভোটারদের সাথে কথা বলেছি এবং প্রধান নির্বাচন কমিশনার যিনি তার সাথে কথা বলেছি। যারা প্রার্থী রয়েছেন তাদের বেশিরভাগই আসলে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে এরকম একটি আশাবাদ ব্যক্ত করেছেন। যারা ভোটার রয়েছেন তারা বলছেন যে আসলে তারা কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন যেহেতু সামনে দুর্গাপূজার বন্ধ এবং মাঝখানে পরীক্ষা রয়েছে এবং সেই পরীক্ষার কারণে অনেক ভোটার আসলে ভোট দিতে আসবে না, এটাই স্বাভাবিক এবং সেই কারণে তারা মনে করছে যে পরিমাণ ভোট কাস্ট হওয়ার কথা সেই পরিমাণ ভোট কাস্ট নাও হতে পারে। সেক্ষেত্রে আসলে যারা প্রার্থী রয়েছেন তাদের আসলে জয় পরাজয়ের একটি বিষয়ের মধ্যে এক ধরনের প্রভাব পড়বে। তারপরও যে নির্বাচনটি হচ্ছে সেটিকে তারা সাধুবাদ জানাচ্ছেন এবং তারা বলছেন যে দীর্ঘ 35 বছর পর
যে নির্বাচন এবার হচ্ছে সেটা যাতে সেরকম দীর্ঘ কোনো সময় না গড়ায়, নিয়মতান্ত্রিকভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি চাকসু নির্বাচনটি হয় তাহলে শিক্ষার্থীদের যে তাদের যে আশা আকাঙ্ক্ষা, তাদের যে দাবি থাকে, তাদের যে কষ্টের কথা থাকে সেগুলো তারা আসলে কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে পারবেন এবং সে অনুযায়ী কর্তৃপক্ষ হয়তো তাদের জন্য ব্যবস্থা নিতে পারবেন। তো আজকে প্রাথমিক মনোনয়নপত্র আজকে প্রার্থী তালিকা প্রকাশ করা হলো। 25 তারিখ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর প্রচার প্রচারণা এবং আগে সবকিছু ঠিক থাকলে আগামী 12 অক্টোবর কাঙ্ক্ষিত যে নির্বাচন সেটি অনুষ্ঠিত হবে, যেখানে অন্তত 27,500 ভোটার তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এ হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। আহসান রিটন জানাচ্ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। চাকসু নির্বাচনে গতানুগতিক প্যানেলের মাঝে মনোযোগ কেড়েছে পাহাড়ি শিক্ষার্থীদের প্যানেল। সম্প্রীতির বন্ধনে ভিন্নধর্মী দুটি প্যানেল দিয়ে এরই মধ্যে ক্যাম্পাসে সাড়া ফেলেছে তারা। সবার অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এবং সমান সুযোগ নিশ্চিতের প্রতিশ্রুতি নির্বাচন কমিশনের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় হল সংসদে দলীয় ও স্বতন্ত্র প্যানেলের ভিড়ে নজর কেড়েছে পাহাড়ি শিক্ষার্থীদের দুটি প্যানেল। ছাত্রছাত্রীদের দুটি হল সংসদে পূর্ণাঙ্গ প্যানেল দিয়ে আলোচনায় এসেছে তারা। ছাত্রীদের 5টি হলের মধ্যে ক্ষুদ্র নিগোষ্ঠীর শিক্ষার্থী সবচেয়ে বেশি নওয়াব ফয়জুন্নেসা হলে, প্রায় 60%ই 3 পার্বত্য জেলা থেকে আসা। এর প্রভাব পড়েছে হল সংসদ নির্বাচনেও। বিভিন্ন জাতিগোষ্ঠীর 14 জন ছাত্রী মিলে হৃদ্যতার বন্ধন ব্যানারে ঘোষণা করেছেন প্যানেল। কালচারাল একটা ডাইভার্সিটি আছে, আমরা অন্যান্য ভিন্ন ধর্মের পরিবেশ থেকে উঠে আসছি। আমরা একসাথে এখানে বসে যার যার সংস্কৃতিকে আমরা তুলে ধরবো এবং একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ প্রদর্শন করব। বাঙালি আমাদের বোন যারা আছে ওদের অধিকার নিয়েও কথা বলবো। তার পাশাপাশি তো আমাদের আদিবাসী জনগোষ্ঠী প্লাস বাঙালি বুদ্ধিস্ট যারা আছে ওদেরকে নিয়েও আমরা কথা বলবো। তাদের উদ্যোগকে স্বাগত জানিয়ে একই ধারার প্যানেল দিয়েছে অতীশ দীপঙ্কর হলের ছাত্ররা। এ প্যানেলে ক্ষুদ্র নিগোষ্ঠীর পাশাপাশি 14টি পদে ভোটের লড়াইয়ে আছেন অন্য ধর্মের শিক্ষার্থীরাও। সকল মতের, সকল দলের, সকল জাতির, সকল ধর্মের মানুষজন হচ্ছে সমানভাবে গুরুত্ব পাবে। আমি আশা করি ওরা সেখানে সবাই সব জাতির বর্ণে থাকে, এরা সবাইকে সমান সুখে দেখবে আর কি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সবার অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ও সমান সুযোগ নিশ্চিতের প্রতিশ্রুতি নির্বাচন কমিশনের। কেউ এখানে কোনোভাবে বাধাপ্রাপ্ত হলে আই এম দি লাস্ট পারসন টু কম্প্রোমাইজ। আমার এখানে কোনো ধরনের কারো প্রতি ফেভার অথবা ডিসফেভারের জায়গা নেই। প্রায় 3.5 দশক পর আগামী 12ই অক্টোবর হবে চাকসুর নির্বাচন। নিজেদের প্রতিনিধি বাছাই করবেন 27,500-এর বেশি শিক্ষার্থী। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বিদেশি দূতাবাসের রাজনীতিবিদদের দৌড়ঝাঁপ ভালোভাবে দেখছেন না বিশ্লেষকেরা। বলছেন নির্বাচন দেশের অভ্যন্তরীণ ইস্যু, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হওয়া উচিত, নির্বাচনের পরে, আগে নয়। আর সাবেক কূটনীতিকরা বলছেন জাতীয় নির্বাচন ঘিরে বিদেশি কূটনীতিকদের তৎপরতা খুবই স্বাভাবিক ঘটনা, তাদের কাজের অংশ। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন। এরই মধ্যে কমিশনে গেছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন সহ বেশ কটি দেশের মিশন প্রধানরা। নিয়মিত বৈঠক করছেন বিভিন্ন দলের নেতাদের সঙ্গেও। বিশ্লেষকেরা বলছেন নির্বাচন এলে বাংলাদেশে এমন দৃশ্য পুরনো, কিন্তু গণ অভ্যুত্থানের পরও রাজনীতিতে এসব ঘটনা দুঃখজনক। এই দৌড়ঝাঁপ এখন না করে আপনারা বরং অপেক্ষা করুন, নির্বাচন যখন হবে নির্বাচিত সরকারের সাথে তখন আপনারা স্বাভাবিকভাবেই বসতে পারেন। কিন্তু ওই কাঠামো আমরা এখনো তৈরি করতে পারিনি। যে কাঠামোটা তৈরি করা উচিত ছিল, যেহেতু 50 বছরের উপরে দেশ চলছে, এটা আমাদের দুর্বলতা। সাবেক কূটনীতিকরা বলছেন নিজেদের স্বার্থ সহ বিনিয়োগের সুরক্ষা নিশ্চিত করা বিদেশিদের অন্যতম কাজ। সে কারণেই তারা রাজনীতিবিদ সহ নানা পর্যায়ের মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা তো এখানে আসেই তাদের দেশের স্বার্থ এবং তাদের দেশের স্বার্থের আলোকে দ্বিপাক্ষিকভাবে বা বহুপাক্ষিকভাবে বাংলাদেশের সাথে সম্পর্ক কীভাবে উন্নত করা যায় সেই কাজটা করার জন্য আসে। তো কাজেই এটা তাদের কাজের স্বাভাবিক অংশ হিসেবে আমি মনে করি। বিশ্লেষকদের মন্তব্য, তাদের অভ্যন্তরীণ ইস্যুতে বিদেশিদের আগ্রহ ভালোভাবে নেয় না পশ্চিমারা, কিন্তু বাংলাদেশে তাদেরই সেই সুযোগ করে দেন রাজনীতিবিদরা। নাফিজা দুবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
এনসিপি ও গণ অধিকার পরিষদ এক হওয়ার আলোচনা চললেও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। গণ অধিকারের সাধারণ সম্পাদক রাশেদ খান বলছেন, দুই দল একীভূত হওয়া অনেকটাই নিশ্চিত, তবে দলের নাম কি হবে বা কে নেতৃত্ব দেবেন তা চূড়ান্ত হয়নি। এদিকে এনসিপির নেত্রী মনিরা শারমিন বলছেন, অন্য কোনো দল তাদের সঙ্গে যুক্ত হতে চাইলে আপত্তি নেই, তবে শীর্ষ নেতৃত্ব বদলের প্রশ্ন অবান্তর। জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর গণঅভ্যুত্থানের নেতারা গড়ে তোলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এরই মধ্যে নিবন্ধনের জন্য আবেদনও করেছেন তারা। আর ২০১৮ সালের কোটা আন্দোলন থেকে গণ অধিকার পরিষদের যাত্রা শুরু, যার শীর্ষ নেতৃত্ব রয়েছেন ডাকসুর ভিপি নুরুল হক নূর। এই দল নিবন্ধন পেয়েছে ২০২১ সালে। এনসিপি আর গণ অধিকার পরিষদ একীভূত হওয়ার আলোচনা হয়েছে বলে জানান দল দুটির নেতারা, তবে চূড়ান্ত হয়নি কিছুই। যে এনসিপি বা গণ অধিকার পরিষদ যে কোনো একটি নামকে আমরা বেছে নিতে পারি, অথবা এই দুটি নামের সমন্বয়ে আমরা নতুন নামে আত্মপ্রকাশ আমরা ঘটাতে পারি। যেটি হোক না কেন, আগে তো আমাদের ভিতরে আসলে এক হওয়ার মানসিকতা অর্জন করতে হবে। এনসিপির নাম অবশ্যই এনসিপি থাকবে। যদি খুব গুরুত্বপূর্ণ নেতা, অন্য কোনো দলের গুরুত্বপূর্ণ নেতা যদি আসতে চান, সেখানে হয়তো আমাদের সাথে কথা বলে আলোচনার ভিত্তিতে সেখানে একটা সমাধান হতে পারে। গণ অধিকার পরিষদ বলছে, জুলাই গণঅভ্যুত্থানের তরুণদের দল এক হলে জনগণের আগ্রহ বাড়বে। তবে এনসিপির দাবি, একসাথে কাজ করা মানেই একটি দল হয়ে যাওয়া নয়। এই তারুণ্য বিভাজিত না থাকে, তারা এক কাতারে এসে দেশের কল্যাণে কাজ করুক, এবং এই ব্যাপারে আমরা ওয়াদাবদ্ধ, আমরা অঙ্গীকারবদ্ধ। আমি দৃঢ় বিশ্বাস রাখি, আমরা যদি ছাড় দিতে পারি, আমরা যদি একে অপরকে ধারণ করতে পারি, তাহলে নেতৃত্বের জায়গায় কে আসলো আর কি নামে আসলে আমরা রাজনীতি করলাম সেটা গুরুত্বপূর্ণ বিষয় না। গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডারের এই ভাগাভাগিটা আমরা আসলে চাই না। আমরা জানি যে তরুণরা যারা আসলে এখন এই মুহূর্তে রাজনীতি করছে, এবং এই ৫ আগস্ট পরবর্তী সময়ে যারা একেবারে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থান কোনো রাজনৈতিক দলের না, এবং এনসিপিরও না, এবং গণ অধিকারও না। রাষ্ট্র সংস্কারে সক্রিয় ভূমিকা রাখছে এনসিপি। ভবিষ্যৎ রাজনীতিতেও পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়েছেন নেতারা। তারা সবাইকে পাশে চায়, কিন্তু কারো সাথে জোট গঠনের আপাতত পরিকল্পনা নেই দলটির। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনা করতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাবুল হক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের বিরতিহীন সংবাদ দুপুরে। প্রথমেই যে প্রশ্নটা করতে চাই, গণ অধিকার পরিষদ এবং এনসিপি এক হলে জাতীয় রাজনীতিতে আসলে কি ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করেন? ধন্যবাদ। প্রথম কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে দুটি রাজনৈতিক দলের কিছু সেম বৈশিষ্ট্য আছে। সেটা হচ্ছে দুটোই একই ধাঁচের আন্দোলনের মাধ্যমে গড়ে উঠেছে, এবং দুটি রাজনৈতিক দলই তারুণ্য নির্ভর। এই বিষয়গুলো আমি দেখি যে দুটো দলের ভিতরে মিল। এই মুহূর্তে তারা যদি, আমরা দেখেছি যে ডাকসু নির্বাচনের পর থেকে এই বিষয়টা আলোচনা হচ্ছে, এবং তারা যদি এই মুহূর্তে যদি একীভূত হয় বা একই প্ল্যাটফর্মে বা একই কাতারে এসে দাঁড়ায়, অবশ্যই ভাবে বলা যায় যে এটি একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হবে। এবং যেহেতু একটি তারুণ্য নির্ভর, সাধারণ মানুষেরও একটা আগ্রহ তাদের প্রতি থাকে, এবং সামনে যেহেতু নির্বাচনের সময়সীমা ঘনিয়ে আসছে, সেখানে আমরা দেখতে পাবো যে তারা একটি শক্তিশালী ভোট ব্যাংক হিসেবেও প্রতিষ্ঠিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা তাদের রয়েছে। সেক্ষেত্রে আসলে অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি দূতাবাসে রাজনীতিবিদদের দৌড়ঝাঁপ ভালো নয়, এমনটা বিশ্লেষকরা বলছেন। এই নিয়ে আসলে আপনার অভিমত কি? আবার একটু বলবেন দয়া করে। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি দূতাবাসের রাজনীতিবিদদের দৌড়ঝাঁপ ভালো নয়, এমনটা বিশ্লেষকেরা বলছেন। আপনার অভিমত কি বিষয়ে? আচ্ছা, এখানে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে বিদেশিদের বা বিদেশি দূতাবাসের যে তাদের যে দৌড়ঝাঁপ, বা আমাদের রাজনীতিবিদরা যে বিভিন্ন অ্যাম্বাসিগুলো যাচ্ছে বা বিভিন্ন ডিপ্লোম্যাটদের সাথে যোগাযোগ করছে, এটা কোনোভাবে নতুন কোনো বিষয় না। এটা দীর্ঘদিনের একটা প্রচলন আমাদের দেশে আছে। যখনই পলিটিক্যাল কোনো ইস্যু থাকে, ইলেকশন থাকে, সে বিষয়গুলো চলে আসে। আমরা এমনও দেখেছি যে বাংলাদেশের কোনো পলিটিক্যাল পার্টি যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না চায়, সেখানেও আমরা দেখেছি ডিপ্লোম্যাটরা এসে রাজি করান। তা এই বিষয়গুলো অস্বাভাবিক কোনো বিষয় নয় এবং নতুন কোনো বিষয় নয়, এটি রেগুলার একটা ইস্যু আমার কাছে মনে হয়েছে আর কি। বাট এখানে যে বিষয়টা হচ্ছে যে যদি বিদেশির দূতাবাসগুলো যেন বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ না করে, এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট।
কিন্তু এই যে তাদের হস্তক্ষেপ করার যে বিষয়টা বা তাদের যে দৌড়ঝাঁপের বিষয়টা বলা হচ্ছে, সেটাকে আসলে নেগেটিভলি বা নেতিবাচকভাবে আসলে কেন দেখা হচ্ছে বা এটা ভালো নয় সেটা কেন বলা হচ্ছে? আসলে বাংলাদেশের অতীত অভিজ্ঞতা ভালো নয়। আমরা যদি খেয়াল করি 2014 নির্বাচন, সেখানে আমরা দেখবো যে হোসেন মোহাম্মদ এরশাদকে ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী জোর করে এসে নির্বাচনে দাঁড় করিয়েছেন। বা ইতিপূর্বে আমরা যে 2007 সালের OR11 ইস্যু দেখি বা অন্যান্য ইস্যুগুলো দেখি, সেখানে আমরা দেখবো যে রাষ্ট্রদূতদের ভূমিকা বিভিন্ন সময়ে, এটা আমি সকল রাষ্ট্রদূত বলছি না, বিভিন্ন সময়ে যাদের মোর ইন্টারেস্ট আছে বাংলাদেশের উপর, তারা এই বিষয়গুলো ইনফ্লুয়েন্স করে এবং এটাকে কোনোভাবেই পজিটিভলি দেখার কোনো সুযোগ নাই। কারণ রাজনীতিবিদদের হাতে ছেড়ে দিতে হবে। এটা যদি বহিঃশক্তি দ্বারা বা বাইরের কোনো রাষ্ট্র দ্বারা যদি নিয়ন্ত্রিত হয়, সেটা কোনোভাবেই কল্যাণকর হতে পারে না এবং সেটা জনগণের কাছ থেকে জনগণের ভিতর থাকে না, সেটা অন্যদিকে চলে যায়, অন্যদিকে ডাইভার্ট হয়। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সোমবার সকাল 8:25 ঢাকা ছাড়েন তিনি। চিকিৎসকদের পরামর্শে দলীয় এবং পারিবারিক সিদ্ধান্তে নূরকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে জানিয়েছেন দলের নেতারা। তারা জানান নূরের নাকের হাড় ভেঙে গেছে। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি চিকিৎসা নেবেন। পুরো চিকিৎসা শেষ হতে 4 থেকে 6 সপ্তাহ সময় লাগতে পারে। নূরের ওপর হামলার ঘটনার দায় সরকার এড়াতে পারে না উল্লেখ করে নেতারা বলেন, হামলার সুষ্ঠু তদন্ত না হয়ে কঠোর কর্মসূচি দেবে দল। তো ডাক্তারদের পরামর্শক্রমে তাকে উন্নত চিকিৎসার জন্য আমরা দলীয় এবং পারিবারিকভাবে তাকে আমরা বিদেশে পাঠানোর উদ্যোগ নেই। তারই ধারাবাহিকতায় আজকে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি চিকিৎসা নেবেন। খুব সম্ভবত আমরা যতটুকু ডাক্তারদের কাছ থেকে জেনেছি 4 থেকে 6 সপ্তাহ পরিপূর্ণ সুস্থ হতে তার সময় লাগবে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শেষ সময় প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা। এবার সাতক্ষীরার কলারোয়ায় নজর কাড়ছে সোনালী আঁশ পাটের তৈরি প্রতিমা। ব্যতিক্রমী প্রতিমা দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। কলারোয়া উপজেলার মুরারিকাঠি পালপাড়া পূজা মণ্ডপে প্রতি বছরই প্রতিমা তৈরিতে থাকে ভিন্নতার ছোঁয়া। 2023 সালে চিনিগুড়া ধান দিয়ে প্রতিমা তৈরি করে সাড়া ফেলেছিলেন আয়োজকরা। আর এবার চমক দেখালেন সোনালী আঁশ পাট দিয়ে দুর্গা, কার্তিক, গণেশ সহ 12টি প্রতিমা তৈরি করে। প্রতিমার গায়ে রং তেমন একটা ব্যবহার করা হয়নি, তবুও পাটের সোনালী আভায় ঝলমল করছে মণ্ডপ। ব্যতিক্রমী আয়োজন দেখে উচ্ছ্বসিত দর্শনার্থী ও আয়োজকরা। পাটের ঠাকুর হয়েছে, সোনালী পাট দিয়ে তৈরি করা হয়েছে, খুব সুন্দর দেখতে হয়েছে। লোকজন আসবে দেখবে, এখনই তো আসতেছে লোক দেখতে। ভিন্ন ধর্মী এবং মানুষের আকর্ষণীয় হয়ে ওঠে, তার জন্য মানুষ এখানে আসে প্রতিমা দেখার জন্য। পাট দিয়ে একটা নতুন কিছু করার চিন্তা ভাবনা আসে আমাদের মাথায়। 4 শিল্পী 1 মাস অক্লান্ত পরিশ্রম করে এই আয়োজনকে সার্থক করে তুলেছেন বলে জানান আয়োজক কমিটির সম্পাদক। আমাদের পূজা খরচ হবে প্রায় 3 লক্ষ টাকার মতো, আর শুধু প্রতিমা খরচে আমাদের 1,20,000 টাকা। আর এই প্রতিমা শেষ হওয়ার সাথে সাথেই এখন থেকে দূর দূরান্ত থেকে অনেক মানুষ এই প্রতিমা দেখার জন্য ভিড় জমাচ্ছে। আর আমরা আশা করছি পূজার সময় আরও অনেক পরিমাণ দর্শক সমাগম ঘটবে। এদিকে পূজা উদযাপনকে নির্বিঘ্ন করতে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। তো আমরা প্রত্যেকটা জায়গায় যেন একটা শান্তিপূর্ণ পরিবেশে হয়, এই জন্য যারা সনাতন ধর্মাবলম্বী যারা নেতৃবৃন্দ আছে তাদের সাথে আমরা মিটিং করেছি যে এটা যেন শান্তিপূর্ণ হয়, কোনো ধরনের অনভিপ্রেত কোনো ঘটনা যেন না ঘটে। 50 কেজি পাটের আঁশ দিয়ে এই 12টি প্রতিমা তৈরি করতে আয়োজকদের খরচ হচ্ছে 3 লাখ টাকারও বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে খুলনা থেকে আমাদের সাথে আছেন সহকর্মী HM শামীমুজ্জামান। শামীমু, আপনি জানাবেন যে শেষ মুহূর্তে আসলে দুর্গাপূজার উপলক্ষে প্রতিমা তৈরিতে কতটুকু ব্যস্ত বা কতটুকু প্রস্তুত রয়েছে খুলনা? আগামী 28 সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়েই শুরু হবে শারদীয় উৎসব। এই মুহূর্তে কিন্তু খুলনার অধিকাংশ মণ্ডপগুলোতেই প্রতিমা তৈরির কাজ শেষ হয়ে গেছে, আর মণ্ডপগুলোতে এখন শেষ মুহূর্তে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি চলছে। আমরা এখানে একটু বলে রাখি যে খুলনা জেলায় এবার 980টি মণ্ডপে পূজা হবে। এর মধ্যে খুলনা মহানগরে রয়েছে 120টি এবং জেলার 9টি উপজেলায় 860টি মণ্ডপ রয়েছে। আমরা খুলনা এ বিষয়ে
কথা বলেছিলাম খুলনা পূজা উদযাপন পরিষদ নেতাদের সাথে, আমরা কথা বলেছিলাম প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে। তারা যেটা বলছেন যে পূজা উদযাপন উৎসব মুখর করতে, শান্তিপূর্ণভাবে করতে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং প্রতিটা মণ্ডপগুলোতে পুলিশ আনসার সদস্যরা নিরাপত্তায় থাকবেন এবং এর পাশাপাশি র্যাবের টহল ও থাকবে এবং সেনাবাহিনীর টহলও থাকবে। আমরা কথা বলেছিলাম পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদকের সাথে, প্রশান্ত কুমার কুণ্ডুর সাথে। তিনি যেটা বলছেন যে প্রশাসনের পক্ষ থেকে যে ব্যবস্থা নেওয়া হয়েছে তাতে তারা সন্তুষ্ট এবং উৎসব মুখর অপেক্ষায় রয়েছে। তারা যেটা বলছেন যে প্রশাসনের সাথে কথা হয়েছে এবং সার্বিক নিরাপত্তা বা প্রশাসনের তৎপরতায় তারা কিন্তু এক ধরনের সন্তোষ প্রকাশ করেছেন। এবং এছাড়াও বিভিন্ন মণ্ডপগুলোতে প্রশাসন, স্বেচ্ছাসেবক সহ সব মিলিয়ে 4 স্তর বিশিষ্ট নিরাপত্তার ব্যবস্থা রয়েছে এবং যাতে কোনো প্রকার যাতে দুর্ঘটনা বা কোনো অপ্রীতিকর ঘটনা না হয়, সব মিলিয়ে আমরা এখন যেটা দেখছি যে খুলনাতে শারদীয় দুর্গা উৎসব আয়োজনের যে প্রস্তুতি, সে প্রস্তুতি চলছে এবং ইতিমধ্যে মণ্ডপগুলোতে 85% প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং হিন্দু সম্প্রদায়ের সহ সকল ধর্ম বর্ণের মানুষ কিন্তু আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন শারদীয় দুর্গা উৎসব উদযাপনের। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। এইচএম শামীমুজ্জামান জানাচ্ছিলেন খুলনা থেকে। এবারের দুর্গাপূজায় নিরাপত্তার কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিগত সময়ের চেয়ে এবার আরও বেশি সম্প্রীতির বন্ধন অটুট থাকবে এবং উৎসবমুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। সোমবার সকালে নারায়ণগঞ্জের মিশন পাড়ায় রামকৃষ্ণ মিশনের পূজা মণ্ডপ পরিদর্শন শেষে এই কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নারায়ণগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতি সবসময় ছিল উল্লেখ করে তিনি বলেন, এবছর সম্প্রীতি আরও ভালো হয়েছে। সারা দেশে 33,000 পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজার জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। মোতায়েন থাকবে আনসার, পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী। এ সময় পূজার সার্বিক নিরাপত্তা ও প্রস্তুতি কার্যক্রম ঘুরে দেখেন এবং আয়োজকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নিরাপত্তার ঝুঁকি আমার থেকে তো এরা বলতে পারবে, এরা তো বললো কোনো নিরাপত্তার ঝুঁকি নাই এবং প্রত্যেক জায়গায় কিন্তু সিসিটিভির ব্যবস্থা করা হয়েছে এবং কোনো রকমে কোনো খারাপ কোনো কিছু না হয় এই জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। শেরপুরে সারের কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের কাছ থেকে বাড়তি দাম রাখার অভিযোগ উঠেছে। সিন্ডিকেটের কারণে বাড়তি দামের সার কেনায় বাড়ছে উৎপাদন খরচ। এতে লোকসানের শঙ্কায় কৃষকেরা, তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। চলতি মৌসুমে শেরপুর জেলায় 93,720 হেক্টর জমিতে আমন ধান রোপণের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়। এর মধ্যে 92,587 হেক্টর জমিতে আমন ধান চারা রোপণ শেষ হয়েছে। একই সাথে 5,387 হেক্টর জমিতে শাকসবজির আবাদও করেছে কৃষক। তবে সারের সংকটের কারণে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনে দেখা দিয়েছে শঙ্কা। প্রতি বস্তা সারে 250 থেকে 600 টাকা পর্যন্ত বেশি আদায় করা হচ্ছে অভিযোগ কৃষকদের। মূল্য বেশি চা, যে বস্তা 1400 টাকা, বস্তা 2000 টাকা। এই মার তো ঘুরে এলাম, তারপর সার দিল না। প্রয়োজন ভাবে সারটা পাইতাছি না পাওয়ার কারণে সারের দাম রইতেছে অতিরিক্ত বেশি। এক বস্তা সার কিনবা গেলে 200-300 টাকা বেশি লাগে। ডিলারদের দাবি নিয়ম মেনেই সার বিক্রি করছেন তারা। 120 টাকায় বিক্রি করবো, আমি যদি 500 টাকায় কিনি 520 টাকা করবো। আমাদের আসলে তৃণমূল পর্যায়ে এটা বলে লাভ নাই, যাদের বোয়াল আছে, যারা সিন্ডিকেট করতেছে তাদের স্কুপ নাই, আমরা বিক্রিও করতেছি। আমি বললাম যে আমরা সরাসরি কৃষকের কাছে ক্যাশ মেমো এবং তার মোবাইল নাম্বার সহ আমরা সার বিতরণ করছি। বাজার ঠিক রাখতে অভিযান পরিচালনার কথা জানিয়েছেন জেলা কৃষি কর্মকর্তারা। ন্যায্য মূল্য পাওয়ার জন্য আমাদের মনিটরিং কার্যক্রম অব্যাহত আছে এবং আমাদের প্রত্যেক ডিলার পয়েন্টে আমাদের উপসহকারী বসে তাদের সার বিক্রি করছে এবং পাশাপাশি প্রত্যেক ডিলারকে আমরা নির্দেশনা দিচ্ছি যে ক্যাশ মেমো ব্যতীত কোনো সার বিক্রি করা যাবে না। যদি সারের দাম বৃদ্ধি হয় বাড়ছে উৎপাদন খরচ, ফলে আবাদ করে লাভের বদলে লোকসানের আশঙ্কায় কৃষক। সংবাদ প্রকাশের জেরে দৈনিক সংবাদ ও 21 টেলিভিশনের রংপুর প্রতিনিধি লিয়াকত আলী বাদলকে মারধরের অভিযোগ উঠেছে। লাইসেন্স বাণিজ্য নিয়ে সংবাদ প্রকাশের কারণে এ হামলা হয়েছে বলে দাবি ভুক্তভোগীর। হামলায় জড়িতদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়ে রোববার সংবাদ সম্মেলন করেন স্থানীয় সাংবাদিকরা। তাদের অভিযোগ, 17 সেপ্টেম্বর দৈনিক সংবাদ পত্রিকায় রংপুরে জুলাই যোদ্ধাদের নামে অটোরিকশার লাইসেন্স 5 কোটি টাকা বাণিজ্যের পায় তারা।
এই শিরোনামে প্রতিবেদন প্রকাশ হয়। ওই প্রতিবেদনের জেরে সাংবাদিক লিয়াকতকে মারধর করেন সিটি কর্পোরেশনের কর্মচারীরা। সংবাদ সম্মেলনে রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি জানানো হয়। বেতন বাড়ানোর দাবিতে রাজশাহীর 3 জেলা থেকে ঢাকা চট্টগ্রাম রুটের বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। সকাল থেকে চলাচল বন্ধ করায় চরম দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা। নাটোরের বাস চালক এবং শ্রমিকরা জানান, গত 15 বছরে বাস চালক, সুপারভাইজার এবং হেলপারদের বেতন বাড়ানো হয়নি। এই বিষয়ে দফায় দফায় বাস মালিকদের সাথে আলোচনা হলেও কোনো সমাধান হয়নি। ফলে বাধ্য হয়েই বাস চলাচল বন্ধ করে দিয়েছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এসব রুটে বাস চলাচল বন্ধ থাকবে। একই দাবিতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা চট্টগ্রাম এবং সিলেট রুটে এবং রাজশাহী থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। তবে অভ্যন্তরীণ রুটের বাস চলাচল স্বাভাবিক রয়েছে। হেল্পার হবে 800 টাকা, সুপারভাইজার হবে 1000 টাকা, ড্রাইভার পাবো 1800 টাকা। স্কুলের কলেজ খরচ আমি আমার সন্তানকে দিতে পারি না, আমার সন্তান কলেজে যাচ্ছে না। আমরা যে দাবি করছি সেই দাবি না আসা পর্যন্ত আমরা কেউ কর্মে যাব না, আমরা কোনো গাড়ি আটকাবো না। আপনারা পারলে আপনার গাড়ি চালান। সিলেট নগরীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যানজট কমাতে বিশেষ অভিযান শুরু করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ এসএমপি। সকাল 9টা থেকে নগরীর 5টি গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালানো হয়। অভিযানে ব্যাটারি চালিত অটোরিকশা এবং অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী প্রতিটি পয়েন্টে ধারাবাহিকভাবে উপস্থিত থেকে অভিযানে নেতৃত্ব দেন। এ সময় এসএমপি কমিশনার বলেন, সিলেটকে নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। বলেন, গত 14 সেপ্টেম্বর পরিবহন মালিক শ্রমিকদের সাথে সভা করে অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। কার্যক্রম শুরু করেছি অলরেডি, 5টা পয়েন্টে আমাদের অভিযান চলছে এবং এটা অব্যাহত থাকবে এবং শুধু আজকে নয়, এটা কন্টিনিউ করবে যতক্ষণ পর্যন্ত আমাদের এই অবৈধ যানবাহনগুলো এখান থেকে পুরোপুরি মুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের অভিযান চলতে থাকবে। দেশে ইন্টারনেট ব্যাংকিং এর ব্যবহার দিন দিন বাড়ছে। চলতি বছরের জুনে ইন্টারনেট ব্যাংকিং এবং মোবাইল অ্যাপের মাধ্যমে লেনদেন হয় 1,04,935 কোটি টাকা। জুলাই মাসে সেই অঙ্ক বেড়ে দাঁড়ায় 1,13,470 কোটি টাকা। অর্থাৎ এক মাসে লেনদেন বেড়েছে 8,535 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ব্যাংকারদের মতে, তথ্য প্রযুক্তির অগ্রগতি হওয়ায় গ্রাহকরা সশরীরে ব্যাংকে না গিয়ে অনলাইন ব্যাংকিং এবং অ্যাপস ব্যবহারকে বেশি গুরুত্ব দিচ্ছেন। তথ্য অনুযায়ী চলতি বছরের জুনে ইন্টারনেট ব্যাংকিং গ্রাহক ছিল 1,13,66,563 জন। জুলাইয়ে তা বেড়ে দাঁড়ায় 1,16,42,594 জন। অর্থাৎ মাত্র এক মাসেই নতুন গ্রাহক বেড়েছে 2,76,031 জন। এসব সেবার মাধ্যমে সহজেই টাকা স্থানান্তর, বিল পরিশোধ, মোবাইল রিচার্জ, টিকিট কেনা, কার্ড বিল দেওয়া সহ নানা কাজ সম্পন্ন করা যাচ্ছে। এবছরের জুলাই আগস্টে রাজস্ব আদায়ে 21% প্রবৃদ্ধি হয়েছে, যদিও এ সময় শুল্ক কর আদায়ে 6,577 কোটি টাকার ঘাটতি হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সম্প্রতি এক হালনাগাদ সূত্রে এই তথ্য জানিয়েছে সংস্থাটি। প্রতিবেদনে জানানো হয়, জুলাই আগস্টে রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল 61,000 কোটি টাকা, কিন্তু এ সময় আদায় হয়েছে 54,423 কোটি টাকা। এনবিআর জানায়, আন্দোলনের পর কর্মকর্তাদের মধ্যে বরখাস্ত এবং বদলি আতঙ্ক থাকায় রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব পড়েছে। সংস্থাটির হিসেবে জুলাই আগস্টে ভ্যাট থেকে সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়। এই খাতে আদায় হয়েছে 22,437 কোটি টাকা। এছাড়া কাস্টমস খাতে 17,248 কোটি টাকা এবং আয়করে 14,738 কোটি টাকা আদায় হয়েছে। এই ছিল এখনকার সংবাদে। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।